আমরা দেখছি যে একটি গাড়ি লাল সবুজের পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে বেগম খালেদা জিয়াকে সম্ভবত এই গাড়িতে করেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখেছি যে মাত্র এভারকেয়ার থেকে এই গাড়িটি বের হলো এবং তার সামনে পেছনে বেশ কিছু গাড়ি রয়েছে যেগুলোতে নিরাপত্তা দিয়ে আসলে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা দেখছি যে এর সঙ্গে সেখানে আর্মির গাড়ি রয়েছে, পুলিশের গাড়ি রয়েছে, অর্থাৎ নিরাপত্তার মধ্য দিয়ে সেই গাড়িটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখেছিলাম যে বেগম খালেদা জিয়া যখন ৫ আগস্টে গণঅভ্যুত্থানের পর যখন তিনি মুক্ত বাতাসে বের হতে পারেন, এরপর যখন তিনি লন্ডনে চিকিৎসা নেন, তারপর কিন্তু লন্ডনে চিকিৎসা নেওয়ার পর যখন তিনি দেশে ফিরে আসেন, দেশে ফিরে এসেও তখন তিনি কিন্তু এই এভারকেয়ার হাসপাতালেই তিনি বারবার এসেছেন তার স্বাস্থ্যর পরীক্ষা করাতে, চেক আপ করাতে নিয়মিত। এবং আর তার কখনোই এখানে আর এই স্বাস্থ্যের পরীক্ষা করতে আসা হবে না। আমরা দেখেছি যে গত ২৩ নভেম্বর বেগম খালেদা জিয়াকে যখন সবশেষ এই হাসপাতালে নিয়ে আসা হয়, এরপর থেকে কিন্তু আমরা দেখেছি যে ৫ সপ্তাহের বেশি সময় চলে গিয়েছে বেগম খালেদা জিয়া সেখানে চিকিৎসা নিয়েছেন এবং মাঝে মধ্যেই তার স্বাস্থ্যের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায় এবং তিনি তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় হয়ে পড়ে এবং তিনি আসলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অনেক সময় এখানে আসলে পার করেছেন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন এই এভারকেয়ার হাসপাতাল থেকেই। আজকে সেই এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়া একেবারেই শেষবারের মতো তিনি এখান থেকে বিদায় নিচ্ছেন এবং কখনোই আর বেগম খালেদা জিয়ার এই হাসপাতালে এসে আর চিকিৎসা নেওয়া হবে না। আমরা দেখেছি বেগম খালেদা জিয়াকে এই হাসপাতাল থেকে তার যে মেডিকেল বোর্ড ছিল, সেই মেডিকেল বোর্ড দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল, সেই মেডিকেল বোর্ড তাকে নানাভাবে চেষ্টা করেছে, সর্বোচ্চ চেষ্টা করেছে তাকে বাঁচিয়ে তুলবার জন্যে। এবং আমরা কিন্তু মাঝে মধ্যে দেখেছিও যখন তারেক রহমান ২৫ ডিসেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করলেন, তার দুদিন আগেও আমরা তার চিকিৎসকদের পক্ষ থেকে যে ব্রিফ করা হয়েছিল এবং বিএনপির মিডিয়া সেল থেকে যেটি বলা হয়েছিল, ডাক্তার এজেডএম জাহিদ হোসেনও ব্রিফ করে যেটি জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা আগের চেয়ে এখন অনেকটা স্থিতিশীল পর্যায়ে এসেছে, অর্থাৎ আগের চেয়ে ভালো একটা পরিস্থিতি বিরাট করছে। এবং মানুষ কিন্তু দোয়া করছিল যে বেগম খালেদা জিয়ার তখন যে একটি ভালো সংবাদ মানুষ পাচ্ছিল যে হ্যাঁ স্বাস্থ্য কিছুটা ভালো হচ্ছে, মানুষ কিন্তু দোয়া করছিলেন তার জন্য আবেগ আপ্লুত হয়ে তিনি যেন সুস্থ হয়ে আবার যেন দেশের মানুষের মাটির কাছে যেন তিনি ফিরে আসতে পারেন, আবার যেন তিনি দলের অভিভাবকত্বের জায়গাটা, অভিভাবকত্বের দায়িত্বটা তিনি যেন পালন করতে পারেন। একই সঙ্গে পুরো বাংলাদেশের যে অভিভাবকত্ব একটা বিষয়, সেই অভিভাবকের দায়িত্ব তিনি যেন পালন করতে পারেন, সে চেষ্টা কিন্তু, সেই দোয়া কিন্তু সকলে করেছেন। কিন্তু আমরা দেখেছি তারেক রহমান প্রত্যাবর্তনের পর গত কয়েকদিন থেকেই আমরা যেটি শুনছিলাম যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে আরও অনেক খারাপ হয়ে গিয়েছে এবং অত্যন্ত সংকটময় সময় তার শারীরিক অবস্থার, সেটি কিন্তু আমরা শুনেছি। এবং এরপর আমরা যে চিত্রটি আসলে দেখেছি যে সবাই আসলে মনেই করে নিয়েছিল যে যে কোনো সময় আসলে যে কোনো রকমের খারাপ সংবাদ, দুঃসংবাদ কিংবা শোকের কোনো সংবাদ আসতে পারে। এবং অবশেষে সেই জল্পনা কল্পনার সত্যিই আসলে ঘটেছে। সবাইকে অপ্রত্যাশিত যে ঘটনাটি, অপ্রত্যাশিত যে সংবাদটি, সেটি গতকাল ভোর ৬টায় বাদ ফজর কিন্তু সেই খবরটি আসে যে বেগম খালেদা জিয়া আর দুনিয়ায় নেই এবং তিনি তার দুনিয়ার এই যে সফর শেষ করেছেন, দীর্ঘ ৮০ বছরের তার যে সফর জীবনের, সেই ৮০ বছরের জীবনের, সেই ৮০ বছরের সংগ্রামে কিন্তু কেবলই তার সংগ্রামের জীবন। এবং তিনি আসলে এই যে তার আপসীন আমরা বলি, তিনি বেগম খালেদা জিয়া কিন্তু তার জীবনে এই দেশ, এদেশের মাটি এবং মানুষকে কেবল দিয়েই গেছেন। এর বিনিময়ে তিনি কেবল পেয়েছেন কারাবরণ, এর বিনিময়ে তিনি পেয়েছেন তার স্বামীহারা সংসারের, তার 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 ছোট ছেলেকে হারানো এবং তার পরিবার থেকে তিনি বিচ্ছিন্ন থাকা এবং তার পরিবারকে যে তার পরিবার লন্ডনে থাকা, তারেক রহমানকে নির্বাসনে রাখা, অর্থাৎ
পরিবার থেকে একটি মানুষ বিচ্ছিন্ন, তার স্বামীকে হারানো, তার সন্তানকে হারানো, সব হারানোর মধ্য দিয়ে তিনি আসলে কিন্তু এই দেশের মাটি এবং মানুষকেই আসলে নিজের আপন করে নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে তিনি তার শেষ ঠিকানা হচ্ছে এই বাংলাদেশ, তার তার সব কিছুই হচ্ছে এই বাংলাদেশ। তিনি এদেশের মাটি মানুষকে ছেড়ে কখনোই যেতে চান না এবং আমরা সত্যিই তাই দেখলাম যে তিনি এদেশের মাটি এবং মানুষকে ছেড়ে জীবনের শেষ দিন পর্যন্ত আসলে কোথাও যাননি। তিনি এই মাটি মানুষকে আঁকড়ে ধরেই আসলে সবসময় বাঁচতে চেয়েছিলেন এবং তার সেই ইচ্ছেটা হয়তো মহান যে সৃষ্টিকর্তা সেই সৃষ্টিকর্তা হয়তো তার এই চাওয়াটাকে কবুল করেছেন এবং আমরা দেখলাম যে আজ এই এভারকেয়ার হাসপাতাল থেকে তার সেই নিথর দেহ আসলে বের হচ্ছে এবং আমরা যে চিত্রটি আসলে দেখেছি বেগম খালেদা জিয়া তিনি যে তার যে এই দীর্ঘ রাজনৈতিক জীবনের যে সংগ্রাম, তার তো একটি সুন্দর করে একটি চিকিৎসা শেষ সময়ে পাবার কথা ছিল, কিন্তু আমরা যে চিত্রটি দেখেছি যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, বিগত আওয়ামী স্বৈরশাসনের আমলে যেভাবে করে বেগম খালেদা জিয়ার উপরে নির্মম নির্যাতন, নিপীড়ন এবং অত্যাচার চালানো হয়েছে এবং সে সময় আমরা কিন্তু দেখেছি যে তাকে স্লো পয়জনিং থেকে শুরু করে তাকে যে জেলে বন্দি করে রাখার যে বিষয়টি, তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন রাখা, তাকে রাজনীতি থেকে তাকে বিচ্ছিন্ন করে রাখতে চাওয়া, এই যে ব্যাপারগুলো সেটি কিন্তু আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া তাকে নানাভাবে আসলে তাকে বৈষম্যের শিকার করা হয়েছে, তাকে নিপীড়নের শিকার করা হয়েছে, নির্যাতনের শিকার করা হয়েছে এবং তার যে উন্নত চিকিৎসার যে বিষয়টি, তাকে উন্নত চিকিৎসার জন্যে আসলে সে সময় বিএনপির পক্ষ থেকে কিংবা তার পরিবারের পক্ষ থেকে নানাভাবে একাধিক সময়ে কিন্তু বিদেশে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়ার জন্যে বারবার আবেদন করা হলে সেটি কিন্তু বিএনপির কিংবা তার সরকার কিন্তু সেই আবেদন আসলে কখনোই গ্রাহ্য করেনি। আমরা আমাদের সহকর্মী এই মুহূর্তে মিম যেখানে আছেন, মিমের কাছে একটু যেতে চাই। মিম, বেগম খালেদা জিয়াকে তার মরদেহ যে গাড়িটিতে করে নিয়ে গেছেন সেখানকার আপনি এই মুহূর্তে কি চিত্র দেখছেন? ফরহাদ, মাত্রই কিন্তু বসুন্ধরা আবাসিক এলাকার যে গেট, সেই গেটটি থেকে বেগম খালেদা জিয়াকে বহনকারী যেই অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সটি বের হয়ে গেল এবং জীবনের পরম সত্যের কাছে আসলে আত্মসমর্পণ করলেন জনসমর্থিত এবং জননন্দিত এই নেত্রী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজনীতিকদের জীবনে উত্থান পতন থাকে, মামলা মোকদ্দমা, গ্রেপ্তার, কারাবাস, নির্যাতন, প্রতিপক্ষের আক্রমণ, সবকিছু মিলিয়ে আসলে সবকিছু মিলিয়ে আসলে ছিল বেগম খালেদা জিয়ার জীবন এবং এই রাজনৈতিক জীবনে জুলুম, নির্যাতন অনেক কিছু সহ্য করেছে তিনি। স্বামী ও সন্তান হারানোর যে গভীর শোক, দীর্ঘ রোগ যন্ত্রণা সবকিছুই কিন্তু সহ্য করেছেন এবং মহান মুক্তিযুদ্ধের সময় কঠিন এক পরিস্থিতিতে পড়েন তিনি। দেশ স্বাধীন করার প্রাণপণ লড়াইয়ে সে সময় তিনি আসলে তার লড়াইয়ে স্বামী তার জিয়াউর রহমান যুক্ত হয়ে পড়েন এবং তখন দুই শিশুপুত্রকে নিয়ে সংকটে পড়েছিলেন বেগম খালেদা জিয়া। সেই সময়ও আসলে চট্টগ্রাম থেকে ঢাকায় এসে ঠিকানা বদলে বদলে আত্মগোপন করে থাকেন। অর্থাৎ তার যে রাজনৈতিক জীবন আমরা জানি, তার যে কথাগুলো আমরা জানি, তার আগে থেকেও কিন্তু তার বাংলাদেশের জন্য যে সংগ্রাম, সেই সংগ্রাম কিন্তু তিনি চালিয়ে গিয়েছিলেন এবং বলছিলাম যে আসলে অনেক সংগ্রামী তো থাকে এবং একজন সাধারণ মানুষের জীবনের বাইরে গিয়ে যে রাজনৈতিক মানুষের
মানুষের জীবন বা রাজনৈতিক নেতাকর্মীদের জীবন, তাদের জীবন অনেক আলাদা হয়ে থাকে। সেই জায়গা থেকে বেগম খালেদা জিয়ার জীবনও কিন্তু কোনো রকম আলাদা নয়, বরং পরবর্তীতে রাজনৈতিক জীবনে মতাদর্শিক দ্বন্দ্ব, সংঘাত ছাড়াও তিনি প্রতিপক্ষের ব্যক্তিগত প্রতিহিংসা, বিদ্বেষ, লাঞ্ছনা ও নিষ্ঠুরতার শিকার হয়েছেন। আমরা সেই রকম চিত্রও কিন্তু দেখেছি। বহুকালের অনেক স্মৃতি বিজড়িত সেনানিবাসের যে বাড়ি ছিল বেগম খালেদা জিয়ার, সেখান থেকে তাকে উচ্ছেদ করা হয়েছিল 2010 সালের 13 নভেম্বর। এবং সে সময় কিন্তু আমরা দেখেছি গণমাধ্যমের সামনে অস্ত্রসজল ভাবে তিনি কিভাবে আসলে কেঁদেছিলেন এবং তিনি দেশবাসীর কাছে তখন বিচার চেয়েছিলেন। সবকিছু মিলিয়ে আসলে এই যে প্রতিটি ঘটনায় ঘটনায় কিন্তু তার বলতেই হবে যে বেগম খালেদা জিয়ার যে ধৈর্য অপরিসীম এবং তার যে দূরদৃষ্টি এবং তার যে বিচক্ষণতা, সেটি কিন্তু তিনি বুঝিয়েছিলেন। সেই সঙ্গে তার আত্মমর্যাদা এবং আত্মশক্তি, সেগুলো কিন্তু তিনি কোনোভাবেই ক্ষুণ্ণ হতে দেননি, বরং বজায় রেখেছিলেন। তার অনমনীয় দৃঢ়তায় অটল থেকে মাথা উঁচু করে তিনি যে জীবন অতিবাহিত করেছেন, এটি তার নেতাকর্মীদের কাছে একদমই বলা যায় যে আদর্শ হয়ে থাকবেন। সে সঙ্গে তার পুত্র তারেক রহমান এখন যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং যার নেতৃত্বে বিএনপি এখন বর্তমানে এগিয়ে যাচ্ছে, এবং সেখানে বেগম খালেদা জিয়া তো ছিলেনই, তবে তার পুত্র আসলে তার সেই আদর্শ ধারণ করবেন এবং কোনো কিছুর সামনে আসলে যত বাধাই আসুক না কেন বেগম খালেদা জিয়ার মতোই তিনি মাথা নত করবেন না এবং সবার আগে বাংলাদেশের স্বার্থ, সেই স্বার্থটাকে তিনি দেখবেন, এমনটাই কিন্তু আসলে প্রত্যাশা করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা। বলছিলাম যে মানুষের জীবনে তো বহু অপ্রত্যাশিত ঘটনা ঘটে এবং আকস্মিক ঘটনাও ঘটে। বেগম খালেদা জিয়ার জীবনও তার বাহিরে না, কারণ বেগম খালেদা জিয়া কখনো রাজনীতিতে যুক্ত হবেন কিনা এমন প্রত্যাশা কিন্তু তিনি নিজেই কখনো হয়তো আগে করেননি, কারণ তিনি সবসময় তার স্বামী, সংসার, সন্তান নিয়ে ব্যস্ত ছিলেন। সেই জায়গাটা থেকে খালেদা জিয়ার রাজনীতিতে যুক্ত হওয়াটাও কিন্তু এক অনিবার্য আকস্মিকতা বলা যেতে পারে। কারণ জিয়াউর রহমান তার বিভিন্ন বক্তব্যে তিনি বলেছেন জিয়াউর রহমান রাজনীতিতে ব্যস্ত থাকতেন, তিনি তার ঘর সংসার সামলেছেন। সেই জায়গা থেকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তার যে প্রতিষ্ঠা করা, অর্থাৎ জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা যেই দলটি আছে বিএনপি, সেই বিএনপি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেটি কিন্তু সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং এক পর্যায়ে 1982 সালের 3 জানুয়ারি ছিল তারিখটি, সে সময় খালেদা জিয়া বিএনপির সদস্য পদ গ্রহণ করে এবং সেখান থেকেই তার রাজনৈতিক জীবন শুরু হয়। সদস্য পদ থেকে তারপর তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তারপর তিনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছিলেন। দলীয় শৃঙ্খলা ও নেতৃত্ব তিনি বজায় রাখার, সমুন্নত রাখার সর্বোচ্চ চেষ্টা করেছেন। তেমন কিন্তু আমরা আসলে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের বক্তব্যেই কিন্তু আমরা সেটি শুনেছি এবং বিভিন্ন সময় তাকে তার যে সর্বপ্রথম বা মুভমেন্টের কথাই যদি বলি, এরশাদের স্বৈরশাসন বিরোধী গণ আন্দোলনের ভেতর দিয়ে কিন্তু খালেদা জিয়ার যে নেতৃত্ব, সেটি তিনি দেশের মানুষের কাছে প্রতিষ্ঠা করেন এবং সেটি তিনি দেশের মানুষের কাছে তুলে ধরেন। প্রথমেই দলের শীর্ষ পদ তিনি পাননি, তারপর আসলে কিন্তু যেটা বলছিলাম যে রাজনৈতিক যে প্রক্রিয়া, সেটির ভেতর দিয়ে কিন্তু তিনি বিভিন্ন পদ পেয়েছেন। তিনি ভাইস চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং অবশেষে তারপর তিনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। এই যে 43 বছরের তার রাজনৈতিক জীবন ছিল, সেখানে কিন্তু 41 বছরই প্রায় তিনি দেশের যেই অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি, সেই বিএনপির শীর্ষ নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছেন। তিনি শুধু একজন নেতা নন, তিনি তার যারা অন্যান্য দলের নেতা কর্মীরা রয়েছেন তাদের কাছে
একটি আদর্শ ছিলেন এবং একটি এমন একটি ভাবমূর্তি যেখানে তার নেতাকর্মীরা তাকে দেখে সাহস পেত, তাকে দেখে মাথা নত না করার যেই অঙ্গীকার সেটি তারা পেত। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আপোষহীন নেত্রী বলা হয়, সেই আপোষহীন নেত্রীও কিন্তু তিনি একদিনে হয়ে ওঠেননি, বরং এরশাদ বিরোধী ছিল। এবং 1986 সালে তিনি বাংলার মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, অঙ্গীকার করেছিলেন যে তিনি সেই সময় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, অঙ্গীকার করেছিলেন যে তিনি সেই সময় জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন না, এবং সত্যি সত্যি কিন্তু তিনি আর সেই নির্বাচনে অংশগ্রহণ করেননি। তারপরেই তিনি সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপির দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের কাছে আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন। 1987 সাল থেকে তিনি এরশাদ হটাও শীর্ষক এক দফা আন্দোলন শুরু করেন। সেই আন্দোলনেও কিন্তু তিনি একদম সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন। দীর্ঘ রাজনৈতিক আন্দোলন সংগ্রামের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি দেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয়ী হয় এবং তারপরেই আসলে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। অনেক বর্ণাঢ্য তার ক্যারিয়ার জীবনের কথা বলছিলাম, আরও রয়েছে তার ৪৫ বছর রাজনৈতিক জীবন, এবং যেই মানুষটির জীবন ৮০ বছরে অবসান হলো গতকাল ভোর ৬টায়, তাকে আজ সারা দেশের মানুষ বিদায় জানানোর জন্য প্রস্তুত। সকলের মনে এক ধরনের শোকাচ্ছন্ন পরিবেশ, সকল নেতাকর্মী থেকে সাধারণ মানুষের মন ভারাক্রান্ত। কারণ দীর্ঘদিন ধরে খালেদা জিয়া যদিও অসুস্থ ছিলেন, তবু নেতাকর্মীরা আশা করছিলেন যে এর আগে যেরকম ভাবে বেগম খালেদা জিয়া সুস্থ এবারও হয়তো তাই, হয়তো একদমই সশরীরে রাজনৈতিক ভাবে বা রাজনৈতিক সভা সমাবেশে তিনি হয়তো সক্রিয় থাকতে পারবেন না, কিন্তু তারপরও একটি অভিভাবক থাকা একটি দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। সেই দলের আসলে অভিভাবক ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি এবং সেই কথাগুলো কিন্তু বারবার আমরা দেখেছি বিএনপি নেতা কর্মীরা বলছিলেন গতকাল থেকে। তারা যখনই গণমাধ্যমে কথা বলছিলেন তারা বারবার অশ্রু সজল চোখে ভিজে যাচ্ছিল তাদের চোখ। বিএনপির গুলশানের যে চেয়ারপারসনের কার্যালয় ছিল সেখানে আমরা কালকে একটি মিটিং এ আমরা দেখেছি, সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার বড় পুত্র তারেক রহমান তিনিও বেশ ভারাক্রান্ত। আসলে এমন একটি সময় তিনি সদ্য দেশে ফিরলেন, 17 বছরের নির্বাসিত জীবন পার করে তিনি এলেন দেশে। তার 5 দিনের মাথায় তিনি তার মাকে হারালেন এবং তার পরিবারের কিন্তু আর কেউ বাকি রইল না। অর্থাৎ রাজনীতির বাইরে গিয়েও যে ব্যক্তিগত একটি আবেগ এবং সেই জায়গায় তার মা, সেটি নিশ্চয়ই তার হৃদয়কে সেটি তার হৃদয়ে নিংড়ে আসলে বেদনা জাগাচ্ছে, সেটা তো বলা যেতেই পারে। তবুও যেহেতু তিনিও আসলে বিএনপির একটি দায়িত্বপ্রাপ্ত দলে রয়েছেন, তাকেও তার নেতাকর্মীদের কথা চিন্তা করতে হচ্ছে এবং সেই সঙ্গে সাধারণ মানুষের কথা চিন্তা করতে হচ্ছে। সবকিছু মিলিয়ে আসলে এটি বলাই যায় যে সাধারণ মানুষের জন্য যতটা কষ্টের ঠিক ততটাই আসলে বিএনপির নেতাকর্মী সমর্থক এবং বেগম খালেদা জিয়ার পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদের কাছে কষ্টের। আসলে আমি বলছিলাম যে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া 1991 সালে দায়িত্ব পেয়েছিলেন। আমি একটু দিনটা বিশেষভাবে বলতে চাই। সেই দিনটি ছিল 20 মার্চ এবং সন্ধ্যায় অস্থায়ী রাষ্ট্রপতির শাহাবুদ্দিন আহমেদের কাছে বঙ্গভবনে তিনি শপথ নিয়েছিলেন এবং তারপর তিনি 1996 সালে দ্বিতীয় এবং 2001 সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া
1996 সালে 2009 সালে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। অর্থাৎ জনগণের কণ্ঠস্বর বলা হয় যে জাতীয় সংসদকে, সেখানে দাঁড়িয়ে চোখে চোখ রেখে তিনি সরকার প্রধানের সামনে চোখ রেখে তিনি সরকার প্রধানের সামনে দাঁড়িয়ে তিনি কঠোর সমালোচনা করতেন। সাধারণ মানুষ আসলে যেই প্রশ্নগুলো করতে চায় সেই প্রশ্নগুলো কিন্তু তিনি সাধারণ মানুষের হয়ে সংসদে দাঁড়িয়ে উত্থাপিত করেছেন এবং তার দলের নেতাকর্মীরা যারা রয়েছেন তাদেরকে তিনি সুযোগ দিয়েছেন মানুষের হয়ে কথা বলার জন্য। আমরা গতকাল থেকে সেই নেতাকর্মীদের আবেগ অনুভূতির গল্পও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলাম এবং তিনি যে কিভাবে বা কতটা আসলে সাধারণ মানুষের মনে গেঁথে আছেন সেটিও কিন্তু নভেম্বর এভারকেয়ার হাসপাতালে যখন অসুস্থ ভর্তি হলেন, বারবারই চিকিৎসকরা কথা বলছিলেন এবং তখন কিন্তু তারা বলছিলেন যে তিনি তার অবস্থা সংকটাপন্ন। সারা দেশ জুড়ে কিন্তু মসজিদে, মন্দিরে, গির্জায় সারা দেশের মানুষ বর্ণ মতামত দল নির্বিশেষে তার জন্য তার জন্য প্রার্থনা করেছিলেন যে তিনি আরেকবার যদি ফিরে আসেন, তার নেতাকর্মীদের মাঝে ফিরে আসেন। এই মুহূর্তে যেখানে একটি অস্থিতিশীল অবস্থা যাচ্ছে বাংলাদেশে, যেখানে একটি সুষ্ঠু নির্বাচনের আশায় রয়েছে দেশের 17 কোটি মানুষ, সেখানে একজন খালেদা জিয়ার প্রয়োজনীয়তা দেশের প্রতিটি মানুষ অনুভব করেছিল। সেই জায়গা থেকেই সকলে আসলে প্রার্থনা করেছে এবং আমি একজন জীবনীকারের কথা বলতে চাই, যিনি আসলে বেগম খালেদা জিয়াকে নিয়ে তো অনেক বই লেখা হয়েছে এবং তিনি লিখেছিলেন যে আসলে বেগম খালেদা জিয়া হচ্ছে এমন একজন নেত্রী যে পরিশ্রম সাধ্য দীর্ঘ সফর করেছিলেন। আসলে আমরা দেখেছি বিভিন্ন সময় নির্বাচনের আগে যখন সভা সমাবেশ এবং জনসমাবেশ করা হতো, তিনি জেলায় জেলায় গিয়ে যেভাবে সাধারণ মানুষের কাছে ছুটে দিয়েছিলেন এবং সেখানে তিনি যেভাবে মানুষের কাছে মানুষের দুঃখ দুর্দশার কথা শুনতে কাছে গিয়েছিলেন, সেভাবে তাদের কাছে মনে হয়েছে বাংলাদেশে আর কোনো নেত্রী হয়তো এতটা কাছের জনমানুষের কাছের হয়ে উঠতে পারেননি। এবং সেই জায়গা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তার যে জীবনে অবসান হলো, তার আমরা দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহটি কিন্তু এইমাত্র আমরা তার যে দীর্ঘদিনের আবাসস্থল ফিরোজায়, গুলশানের ফিরোজায় কিন্তু নিয়ে আসা হয়েছে। এখন আমরা দেখছি যে গাড়িবহরটি এখনও ফিরোজার ভিতরে ঢুকতে, সামনের যে রাস্তাটি আছে সেখানে আছে, কিছুক্ষণের মধ্যেই সেটি ফিরোজার মধ্যে ঢুকবে। আমরা দেখতে পাচ্ছি যে এভারকেয়ারের থেকে গাড়িটি কিন্তু খুব বেশি সময় নেয়নি, এর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফিরোজার সামনের যে সড়কটি আছে সেখানে এসে উপস্থিত হয়েছে। এখানে কিন্তু এই বেগম খালেদা জিয়ার মরদেহটি খুব বেশিক্ষণ রাখা হবে না যতদূর আমরা জানতে পেরেছি। এখানে খুব নিকটাত্মীয়রা বা যারা কাছের মানুষজন আছেন তারা তার মরদেহটি কিছুক্ষণের জন্য দেখে দেন, তারপর কিন্তু সেই মরদেহটি কিন্তু মানিক মিয়া এভিনিউর দিকে নিয়ে যাওয়া হবে। এই বেগম খালেদা জিয়ার মরদেহ এই গুলশান ফিরোজার সামনে আনা নিয়ে কিন্তু আমরা দেখেছি যে খুব সকাল থেকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু একটি নিরাপত্তা বলয় কিন্তু এই আশেপাশে তৈরি করে রেখেছে। এখন কয়েক স্তরের নিরাপত্তা বলয় আমরা দেখতে পেয়েছি এবং যারা সংবাদকর্মী আছে তারাও কিন্তু খুব একটা সামনের দিকে যেতে পারেননি, তাদের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই নিরাপত্তা বলয়ের কিন্তু একটি ধাপ পেরিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়াকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি আছে সেটি ফিরোজার দিকে ঢুকছে। বেগম খালেদা জিয়া ফিরোজায় কিন্তু প্রায় 15 বছর ধরে বসবাস করছেন। এই ফিরোজায় কিন্তু তার ফিরোজার মধ্যে ঢুকে পড়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার লাশবাহী যে গাড়িটি আছে, মরদেহটি, যেটি বলছিলাম দীর্ঘ প্রায় 15 বছর ধরে কিন্তু বেগম খালেদা জিয়া ফিরোজায় বসবাস করেছেন এবং এই ফিরোজায় কিন্তু তার আপসহীন সংগ্রামের একটি বড় অংশ ফিরোজায় কিন্তু কেটেছে। এখানে আমরা দেখেছি যে এইখান থেকেই তিনি কিন্তু কারাবরণ করেছেন, কারাবরণ থেকে মুক্ত হয়েছেন, অসুস্থ হয়েছেন, চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন। বলতে গেলে তার আপসহীন সংগ্রামের কিন্তু একটি বড় অংশ
অংশ ফিরোজায় কেটেছে। সেই 2010 সালে নভেম্বরে যখন তিনি ক্যান্টনমেন্টের বাড়ি থেকে তাকে অন্যায়ভাবে বিতরণ করা হলো, ঠিক তারপর থেকেই কিন্তু তিনি এই ফিরোজাতেই কিন্তু তার আবাসস্থল ছিল এবং এখান থেকেই কিন্তু তিনি তার রাজনৈতিক সংগ্রামের একটি বড় অংশ কিন্তু পার করেছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে ফিরোজায় কিন্তু বেগম খালেদা জিয়াকে বহনকারী যে মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি আছে সেটি ফিরোজার ভিতরে অবস্থান প্রবেশ করেছে এবং আমরা ফিরোজার বাইরের যে অংশটি আমাদের দর্শকদের দেখাচ্ছি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই জায়গাটিতে রয়েছে এবং তারা এখানকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতের যে ব্যাপারটি আছে সেটি নিশ্চিত করছেন। এখানে আমরা কিন্তু পুলিশ থেকে শুরু করে খালেদা জিয়া বা বিএনপির ব্যক্তি যে নিজস্ব সিকিউরিটি বাহিনী রয়েছে অর্থাৎ সিএসএফকে আমরা দেখেছি, আমরা সেনাবাহিনীকে দেখেছি, সব মিলিয়ে যে আইন শৃঙ্খলা বাহিনীদের একটি বলয়ের মধ্যে কিন্তু এই আশেপাশের এলাকাটি কিন্তু ঢেকে ফেলা হয়েছে। আর যেটি আমরা দেখছিলাম যে বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে সব জায়গায় যে তার দলীয় নেতাকর্মীদের যে একটি যে অবস্থানটি সেটি কয়েক স্তরের বলয়ের মধ্য দিয়েই আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফিরোজাকে কিন্তু বলতে গেলে নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে। যেটি বলছিলাম, বেগম খালেদা জিয়ার যে দীর্ঘ সংগ্রাম, সেই দীর্ঘ সংগ্রামী জীবনের কিন্তু একটি বড় অংশ কিন্তু এই ফিরোজায় কেটেছে। দীর্ঘ 15টি বছর তিনি ফিরোজার থেকেই কিন্তু তার রাজনৈতিক যে সংগ্রামগুলো আছে সেটি চালিয়েছেন। তার যে আপোষহীন নেত্রী হয়ে ওঠার, সে নেত্রী হয়ে ওঠার গল্পের কিন্তু একটি অংশ কিন্তু এই ফিরোজাতেই লেখা হয়েছে। এই ফিরোজাকে কেন্দ্র করেই কিন্তু আমরা দেখেছি যে একটি সময় রাজনীতির কিন্তু বিভিন্ন ক্ষেত্র কিন্তু আবর্তিত হয়েছে। সেই ফিরোজাতেই কিন্তু তিনি শেষবারের মতো আসলেন। শেষবারের মতো তিনি যখন ফিরোজা থেকে বের হয়েছিলেন তখন কিন্তু তিনি গুরুতর অসুস্থ ছিলেন, তাকে এভার কেয়ারে নিয়ে যাওয়া হয়েছিল। সে এভার কেয়ার থেকে তিনি ফিরলেন, কিন্তু তিনি আসলে মরদেহ হয়ে ফিরলেন। তিনি এখন আমরা যতদূর জানতে পেরেছি ফিরোজায় তার মরদেহটি কিছুক্ষণের জন্য রাখা হবে। সেখানে যেই আত্মীয় স্বজন আছেন, তার পরিবারের নিকট আত্মীয় যারা রয়েছেন তারা সেই মরদেহটি দেখবেন এবং তারপরেই এই মরদেহটি কিন্তু মানিক মিয়া এভিনিউর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে, যেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে কিন্তু তাকে শায়িত করা হবে। ফিরোজাতে বেগম খালেদা জিয়ার মরদেহ আনা নিয়ে কিন্তু চারদিকে আমরা দেখতে পাচ্ছি যে একটি নিরাপত্তা বলয় আসলে তৈরি করা হয়েছে এবং সেই নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে আসলে আমরা সংবাদকর্মীরা যারা আছি তারা আপনাদের আসলে এখানকার সর্বশেষ যে তথ্যটি আছে, যে সর্বশেষ চিত্রটি আছে সেটি এখান থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। বেগম খালেদা জিয়া কিন্তু আসলে আমরা দেখেছি যে এভার কেয়ার থেকে কিন্তু এখানে চলে এসছে এবং এখানে কিন্তু ফিরোজার পাশেই কিন্তু আছে বেগম তারেক রহমানের যে বাসভবনটি, সেখানে আসলে লাশটি বা মরদেহটি নিয়ে আসা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখানেই আসলে দলীয় নেতাকর্মী বা অন্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু আসলে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা কিন্তু আসলে যেই নিরাপত্তা বলয়টি বা বেষ্টনীটি রয়েছে সেই বেষ্টনীটির বাইরেই আসলে অবস্থান করছেন। খুব অল্প সংখ্যক নেতাকর্মী কিন্তু এসছেন, বাকিরা কিন্তু আসলে এই নিরাপত্তা বেষ্টনী অতিক্রমই করতে পারেননি। আমরা যতদূর জানতে পেরেছি যে খুব নিকট আত্মীয় যারা রয়েছেন তাদেরকেই আসলে এখানে ডাকা হয়েছে এবং তারাই আসলে এখানে উপস্থিত হয়েছেন। আমরা খুব সকাল থেকে দেখেছি যে অনেক নেতাকর্মী কিন্তু এখানে এসে ভিড় করেছিলেন, কিন্তু তাদের আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পক্ষ থেকে বলা হয়েছে যে বিনয়ের সঙ্গেই বলা হয়েছে যে এখানে আসলে শুধুমাত্র যারা পরিবারের সদস্য তাদের জন্যই কিন্তু আসলে তাদেরই এখানে আসলে প্রবেশ অধিকার রয়েছে এবং আমরা শীর্ষস্থানীয় দলের কিছু নেতৃবৃন্দকেও দেখেছি, তারাও আসলে ভিতরে প্রবেশ করেছে। শুধুমাত্র তারাই আসলে এখানে রয়েছেন, শুধুমাত্র তারাই আসলে এখানে রয়েছেন, কিন্তু দলের সাধারণ নেতাকর্মীদের কিন্তু আসলে এখানে প্রবেশ অধিকার নেই। গুলশানে এখানে কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি বেগম খালেদা জিয়াকে খুব অল্প সময়ের জন্য নিয়ে আসা হয়েছে আর খুব অল্প সময় পরেই কিন্তু আসলে এখানকার যে আনুষ্ঠানিকতাটি রয়েছে সেই আনুষ্ঠানিকতাটি শেষ করে তাকে কিন্তু নিয়ে যাওয়া হবে
মানিক মে এভিনিউতে, যেখানে খুব বড় পরিসরে তার নামাজে জানাজাটি অনুষ্ঠিত হবে, তাকে শ্রদ্ধা জানানো হবে সর্বস্তরের পক্ষ থেকে, এবং তারপর কিন্তু তাকে যেই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান রয়েছেন তার সমাধির পাশে আসলে শায়িত করা হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং যে নামাজে জানাজাটি অনুষ্ঠিত হবে সেটি কিন্তু বায়তুল মোকাররমের যিনি খতিব রয়েছেন তিনি পড়াবেন বলে আমরা কিন্তু জানতে পেরেছি। এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে বলয়টি রয়েছে সেই বলয় দিয়ে আসলে ফিরোজা এবং যে তারেক রহমানের যে বাসভবনটি আছে দুইটি যেহেতু পাশাপাশি, এবং দুইটিকেই আসলে নিরাপত্তা একটি বলয়ের মধ্যে কিন্তু নিয়ে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের সহকর্মীর ক্যামেরার চোখে যদি আপনাকে দেখাই, আপনাদের দর্শকদের দেখাই, আমরা দেখতে পাচ্ছি কিন্তু নিরাপত্তা বাহিনী কিন্তু আসলে পুরো জায়গাটি কিন্তু একটি নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে। বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের কথা যদি বলি, বেগম খালেদা জিয়া কিন্তু আপসহীন নেত্রী। তিনি কিন্তু অনেক প্রলোভন, অনেক সুযোগ সুবিধা কিন্তু প্রত্যাখ্যান করে জনগণের নেত্রী বা আপসহীন নেত্রী হয়ে উঠেছিলেন, এবং তার আপসহীন নেত্রী হয়ে ওঠার পেছনে একটি দীর্ঘ সময় কিন্তু তিনি ফিরোজায় ছিলেন, এবং ফিরোজার পাশে যেই বাসভবনটি আছে সেটি কিন্তু আসলে তার সন্তান তারেক রহমানের জন্য কিন্তু আসলে নির্ধারণ করা হয়েছে। তিনি কিন্তু এখন তারেক রহমান সেই 196 নম্বর বাসায় কিন্তু আসলে থাকেন, এটি এখন তার বাসস্থান। তো এইখানে আসলে বেগম খালেদা জিয়াকে জানাজার আগে যারা নিকট আত্মীয় রয়েছেন এবং কাছের যারা নেতাকর্মী রয়েছেন তাদের দেখানোর জন্য আসলে নিয়ে আসা হয়েছে, এবং যেটি বলছিলাম দর্শকদের, খুব স্বল্প সময়ের কিন্তু এখানে রাখা হবে তাকে, এবং তারপরেই আসলে তাকে নিয়ে যাওয়া হবে মানিক মে এভিনিউতে, যেখানে আসলে রাষ্ট্রীয়ভাবে তাকে যথাযথ সম্মান দিয়ে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, এবং সেখান থেকে তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে শায়িত করা হবে। এই গুলশানে বেগম খালেদা জিয়াকে নিয়ে আসাকে কেন্দ্র করে কিন্তু আমরা খুব সকাল থেকেই এখানে রয়েছি, এবং এখানে আমরা যেটা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কিন্তু একটি সরব উপস্থিতি আমরা দেখেছি যে তারা চারদিকে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রেখেছেন, যাতে সব ধরনের, যেহেতু বেগম খালেদা জিয়া বাংলাদেশের এখন সবচেয়ে বড় রাজনৈতিক দলটির নেত্রী, তার যে শুভাকাঙ্ক্ষীরা রয়েছে বা তার দলীয় নেতৃবৃন্দ রয়েছে, সবাই যদি এখানে আসলে ভিড় করে সেটি নিরাপত্তার জন্য একটি হুমকি হতে পারে। তো সেই জিনিসটি মাথায় রেখে কিন্তু আমরা দেখেছি যে এখানে এই গুলশানে এই তার বাসভবন এবং তারেক রহমানের বাসভবনের সামনে কিন্তু একটি স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, এবং সেই নিরাপত্তা বেষ্টনী ভেদ করেই কিন্তু যারা আত্মীয় রয়েছেন, নিকট আত্মীয় রয়েছেন, আমরা সকাল থেকেই দেখেছি যে তারা একে একে বাসভবনে প্রবেশ করছেন, এবং আমরা দেখেছি যে অনেক যারা নেতৃবৃন্দ আছে তারাও এসেছিলেন, কিন্তু তাদেরকে বিনয়ের সাথে এখান থেকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে, এবং তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন যে মানিক মে এভিনিউতে রয়েছে সেখানে, যেখানে নামাজে জানাজাটি অনুষ্ঠিত হবে সেখানে যেন তারা অবস্থান নেন। তো আমরা যেটি বলছিলাম যে বেগম খালেদা জিয়াকে এই গুলশানে তারেক রহমানের বাসভবনে তাকে নিয়ে যাওয়া হয়েছে, ফিরোজার পাশে যেটি অবস্থিত, সেখানে খুব বেশিক্ষণ সময়ের জন্য রাখা হবে না আমরা যত জানি, এবং সেখান থেকে আসলে তাকে নিয়ে যাওয়া হবে মানিক মে এভিনিউতে, যেখানে খুব বড় পরিসরে রাষ্ট্রীয় যথাযথ মর্যাদায় তাকে কিন্তু আসলে তার নামাজে জানাজাটি অনুষ্ঠিত হবে, এবং সেখান থেকে তাকে আসলে নিয়ে শায়িত করা হবে জিয়াউর রহমানের সমাধির পাশে। আমরা আমার সহকর্মীর ক্যামেরার চোখে যদি দেখাই, এখানে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা বলয় কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু সকাল থেকে, ভোর থেকেই আমরা দেখেছি তারা তাদের যে অবস্থানটি রয়েছে সেই অবস্থানটি ধরে রেখেছেন, এবং এখানে আমরা যারা সংবাদকর্মী আছি আমরাও আসলে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনীর বাইরে থেকেই যে সংবাদটি আছে সেই সংবাদটি আসলে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সামনে যাওয়ার আসলে অনুমতি আসলে সবাইকে দেওয়া হয়নি। আমরা দেখছি এখানে কিন্তু আমরা আমাদের সহকর্মীর মাধ্যমে দেখাচ্ছি যে এখানে কিন্তু সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। আমরা বিজেপি সদস্যদের দেখতে পাচ্ছি, ঠিক একটি বলয়ের সামনে তারা দাঁড়িয়ে রয়েছেন, এবং তার পেছনে কিন্তু আমরা আরও বেশ কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি।
বেগম খালেদা জিয়ার মরদেহ কিন্তু আমরা যেটি দেখলাম যে এভার কেয়ার থেকে খুব স্বল্প সময়ের মধ্যেই কিন্তু আসলে গুলশানে চলে এসছে। আমরা কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই খুব দ্রুততার সাথেই কিন্তু এভার কেয়ার থেকে মরদেহটি এই গুলশানে তারেক রহমানের বাসভবনের উদ্দেশ্যে চলে এসছে এবং আমরা যেটি ধারণা করছি যে এখান থেকে যে আনুষ্ঠানিকতা রয়েছে ফিরোজা এবং তারেক রহমানের বাসভবনের সামনে সেই আনুষ্ঠানিকতা শেষে কিন্তু খুব দ্রুতই তার যে মরদেহটি রয়েছে সেটি মানিক মিয়া এভিনিউর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং সেখানে দুপুর 2টায় যে নামাজে জানাজাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেটির পরেই কিন্তু আসলে তাকে দাফনের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি শুরু হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয়ভাবে যে মর্যাদাটি তিনি প্রাপ্য সেটি কিন্তু তাকে প্রদান করা হবে এবং ধারণা করা হচ্ছে যে একটু বিপুল সংখ্যক মানুষের একটি আগমন ঘটবে কিন্তু সেই মানিক মিয়া এভিনিউতে যেখানে তার নামাজে জানাজাটি অনুষ্ঠিত হবে। যদি একটু জানিয়ে রাখি বেগম খালেদা জিয়া যিনি একটি নামে পরিচিত, যিনি বাংলাদেশে বর্তমানে সবচেয়ে শীর্ষ যে রাজনৈতিক দলটি আছে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিনি খুব নিবিড়ভাবে বাংলাদেশের সাথে জড়িত। তিনি বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী। তিনি কিন্তু তার যে রাজনৈতিক ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে কিন্তু তিনি কখনোই নির্বাচনে পরাজিত হননি। তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারে যে আপসহীন নেত্রী হিসেবে পরিচিত, কারণ তিনি অনেক প্রলোভন, অনেক সুযোগ সুবিধা প্রত্যাখ্যান করে শুধু দল এবং দেশের স্বার্থে কিন্তু তিনি তার রাজনীতিকে কিন্তু সাজিয়েছিলেন। সেই থেকে তিনি আপসহীন নেত্রী এবং তার আপসহীন নেত্রী হয়ে ওঠার কিন্তু একটি বড় অংশ সেই ফিরোজা, গুলশানের ফিরোজা, সেই ফিরোজার পাশেই কিন্তু বর্তমানে যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে তারেক রহমান, তার বাসভবন, সেখানে তারেক রহমানের বাসায় কিন্তু আসলে নিয়ে আসা হয়েছে বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো নিকট আত্মীয়দের দেখানোর জন্য এবং এইখান থেকেই খুব স্বল্প সময়ের মধ্যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে মানিক মিয়া এভিনিউর উদ্দেশ্যে, যেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফনটি তার জানাজাতি অনুষ্ঠিত হবে দুপুর 2টায়। সেখান থেকে কিন্তু আমরা জানতে পেরেছি যে পরবর্তী তার দাফনের আনুষ্ঠানিকতা হবে এবং সেটি হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর আছে তার পাশেই কিন্তু শায়িত করা হবে বেগম খালেদা জিয়াকে। তো এখন এই গুলশানে যেখানে বেগম খালেদা জিয়াকে নিয়ে আসা হয়েছে তার সামনের পরিস্থিতি যদি আপনাদের একটু বলি, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের একটি সরব উপস্থিতি রয়েছে এবং একটি নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে কিন্তু আসলে একটি তৈরি করা হয়েছে এবং বলতে গেলে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী রয়েছে। সেই নিরাপত্তা বেষ্টনী কিন্তু সবাই পেরোতে পারছেন না, শুধুমাত্র যারা নিকটাত্মীয় এবং সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের অবস্থানটি এখনো ধরে রেখেছেন এবং আমরা যেটি ধারণা করছি খুব অল্প সময়ের মধ্যেই হয়তো বেগম খালেদা জিয়াকে যে বহনকারী লাশবাহী অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি রওনা করবে মানিক মিয়া এভিনিউর উদ্দেশ্যে। যেটি বলছিলাম, বেগম খালেদা জিয়ার যেই লাশবাহী বা মরদেহবাহী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি যে এভার কেয়ার থেকে নির্ধারিত সময় কিন্তু বের হয়েছিল এবং খুব স্বল্প সময়ের মধ্যে আমরা দেখেছি যে মরদেহটি কিন্তু এই গুলশানে তারেক রহমানের বাসার উদ্দেশ্যে চলে এসেছিল। তো আমরা ধারণা করছি যে এখানকার যে আনুষ্ঠানিকতা আছে সেটিও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি সব আনুষ্ঠানিকতা শেষে কিন্তু তার মরদেহটি আবারও মানিক মিয়া এভিনিউর দিকে নিয়ে যাওয়া হবে। একটু বেগম খালেদা জিয়া কিন্তু গতকাল ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, অর্থাৎ মারা গিয়েছেন এবং তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে এভার কেয়ারের সামনে কিন্তু দলীয় নেতাকর্মীরা প্রচন্ড ভিড় করেছেন এবং সেখানে আমরা দেখেছি যে একটি হৃদয় বিদারক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা কান্নায় শোকে স্তব্ধ হয়ে গিয়েছে। তো
এখানেও ধারণা করা হচ্ছিল যে নেতাকর্মীদের একটি প্রচন্ড ভিড় হতে পারে, সেই জন্যই আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে নিরাপত্তা বলয়টি তৈরি করেছে, সেখানে সব নেতাকর্মীদের যাতে এখানে প্রবেশ করে কোনো আইন শৃঙ্খলা বিঘ্ন না ঘটতে পারে সেই ব্যবস্থাটি করা হচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বেশ কিছু গাড়ি কিন্তু আসলে এখন বের হচ্ছে। আমরা ধারণা করছি এখানে আসলে সেই স্বজনরাই রয়েছেন বেগম খালেদা জিয়ার, এবং তারা কিন্তু আসলে আমরা দেখছি একে একে কিন্তু এই এলাকা ত্যাগ করছে। আমরা ধারণা করছি খুব তাড়াতাড়ি আসলে বেগম খালেদা জিয়াকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হবে। আমরা সেই তথ্যটি জানানোর চেষ্টা করছি আমাদের সহকর্মীর মাধ্যমে। ক্যামেরার চোখে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু গাড়ি কিন্তু এখন এই দিক থেকে বের হচ্ছে। আসলে বেগম খালেদা জিয়া মৃত্যুতে পুরা দেশেই কিন্তু আসলে একটি শোকের আবহ বিরাজ করছে। আমরা দেখেছি যে কাল ভোর 6টায় যখন উনি মৃত্যুবরণ করেন এবং তারপর এই খবরটি যখন নিশ্চিত করা হয় দলের পক্ষ থেকে, তখন কিন্তু আমরা দেখেছি যে পুরা বাংলাদেশে একটি শোকের আবহ তৈরি হচ্ছে, এবং যেই আবহটিতে আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথ সব জায়গায় কিন্তু এই শোকের আবহটি আসলে দেখা গেছে। সবার মধ্যেই একটি হাহাকার, যে একটি অভিভাবক শূন্যতা আমরা কিন্তু দেখতে পেয়েছি। কারণ বেগম খালেদা জিয়া বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে বৃহৎ জনপ্রিয় বা সবচেয়ে বৃহৎ রাজনীতি দল যেটি বলা যায় বিএনপির কিন্তু চেয়ারপারসন, এবং সেই বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কিন্তু সেই একটি শূন্যতা তৈরি হয়েছে। সেই শূন্যতাই কিন্তু আমরা কাল সারাদিন এবং আজকেও আমরা দেখছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথ সব জায়গায়। তো সব মিলেই বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে শূন্যতা, যে হাহাকার তৈরি হয়েছে, সেটি আসলে কোনোভাবেই পূরণ করা নয় বলে এখানকার যারা নেতাকর্মী রয়েছে বিএনপি, তারা কিন্তু সেটি বলছিলেন। তো এখন পর্যন্ত বিএনপির চেয়ারপারসনের বাসভবন ফিরোজা এবং ফিরোজার পাশে যেখানে তার মরদেহটি নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ তারেক রহমানের বাসভবনে, সেখানকার পরিস্থিতি হলো এখনও মরদেহটি তারেক রহমানের বাসভবনেই রয়েছে, এবং যেটি ধারণা করা হচ্ছে খুব স্বল্প সময়ের মধ্যেই সেই মরদেহটি এখান থেকে বের করে মানিক মে এভিনিউর দিকে নিয়ে যাওয়া হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।